উচ্চারণের বইপাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম। আজ থাকছে ব্রিটেনের কমিউনিস্ট নেতা এমিল বার্নসের লেখা হোয়াট ইজ মার্কসিজম বইয়ের বাংলা অনুবাদ মার্ক্সবাদ। ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক ও বিপ্লবী কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব হল মার্ক্সবাদ হিসেবে বিশ্বখ্যাত। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণী সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্বদর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। ধারাবাহিকভাবে প্রকাশিত আজকের চতুর্থ পর্বে থাকছে পুঁজিবাদের সাম্রাজ্যবাদী স্তর। চলতি কথা সাম্রাজ্যবাদের অর্থ হল বিস্তারের, অর্থাৎ অনুন্নত দেশগুলিকে দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠার নীতি। ভাষাভাবে দেখলে মনে হতে পারে যে এই নীতির মূলে কাজ করে যতদূর সম্ভব নিজ দেশের পতাকাকে উদীয়মান দেখার এক বিমূর্ত আকাঙ্ক্ষা, কিন্তু আর একটু গভীরভাবে দেখলে বোঝা যায় যে এই বিস্তারের নীতির মূলে রয়েছে অর্থনৈতিক কারণ। সেই কারণ সম্বন্ধে কখনো বলা হয় যে তা হলো বাজারের সন্ধান, কখনো বলা হয় বিশেষ বিশেষ কাঁচামাল ও খাদ্যের সন্ধান, আবার কখনো বলা হয় যে নিজ দেশের অতিরিক্ত লোকসংখ্যার জন্য স্থান অন্বেষণ। কিন্তু এমনিতেও অন্যান্য দেশে বেশ ভালো বাজার পাওয়া যেতে পারে। বিদেশ থেকে সবসময়ই কাঁচামাল ও খাদ্য সরবরাহের ব্যবস্থা হওয়া সম্ভব। আর বসবাসের জন্য জমির কথা পুঁজিবাদের দ্বারা সৃষ্ট অবস্থাই মানুষকে নিজের দেশের বাইরে গিয়ে অন্যের দেশে জীবিকা সন্ধানে বাধ্য করে। তাহলে সাম্রাজ্যবাদী বিস্তার প্রচেষ্টার পেছনে কি কি কারণ কাজ করে? আধুনিক সাম্রাজ্যবাদের মার্ক্সীয় বিশ্লেষণ লেনিনই প্রথম করেন। তিনি দেখান যে সাম্রাজ্যবাদের বিশেষ লক্ষণগুলির অন্যতম হল পুঁজি রপ্তানি, যা সাধারণ পণ্য রপ্তানি থেকে স্বতন্ত্র ধরনের। তিনি দেখান যে পুঁজিবাদের অভ্যন্তরীণ কতকগুলো পরিবর্তনের ফলেই উক্ত দিকটির উৎপত্তি। তাই তিনি সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের একটি বিশেষ স্তর বলে অভিহিত করেন। এই স্তরে প্রধান প্রধান পুঁজিবাদী দেশগুলিতে একচেটিয়া প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিল্প পুঁজিবাদের প্রথম যুগে কারখানা, খনি ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলি আকারে খুব ছোট ছিল। সাধারণত সেগুলির মালিকেরা ছিল হয় একটি পারিবারিক গোষ্ঠী, নতুবা অল্প সংখ্যক কয়েকজন অংশীদার। কারখানা বা খনির কাজ শুরু করতে যে অপেক্ষাকৃত কম পরিমাণ পুঁজির প্রয়োজন হতো তা জোগাড় করা এদের পক্ষে সহজ ছিল। কিন্তু যান্ত্রিক উন্নতির সঙ্গে সঙ্গে একদিকে ক্রমে বেশি পরিমাণ পুঁজির প্রয়োজন হতে থাকে, অন্যদিকে প্রথমে ব্রিটেনে এবং পরে অন্যান্য দেশে ক্রমশ হস্তশিল্প ভিত্তিক উৎপাদনকে কোণঠাসা করে যন্ত্রশিল্পজাত পণ্যের বাজার অবিরাম গতিতে প্রসারিত হতে থাকে। কাজেই শিল্প প্রতিষ্ঠানগুলির আকারও দ্রুতগতিতে বেড়ে চলে। রেল এবং বাষ্পীয় জাহাজ আবিষ্কারের ফলে প্রথমে লৌহ এবং পরে ইস্পাত শিল্প গড়ে ওঠে। সেই সব শিল্প প্রতিষ্ঠানগুলির আকার অপেক্ষাকৃত অনেক বড়। যে কোনো শিল্পেই বৃহৎ আকারের প্রতিষ্ঠান অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সুবিধাজনক, সেগুলির মুনাফাও বেশি হয় এবং তাদের আয়তন দ্রুতগতিতে বৃদ্ধি লাভ করে। অপেক্ষাকৃত ক্ষুদ্র বেশিরভাগ প্রতিযোগিতার পেছনে পড়ে যায় এবং হয় সেগুলি বন্ধ হয়ে যায়, নতুবা প্রবলতর প্রতিদ্বন্দ্বীদের কুষ্ঠিগত হয়। এইভাবে একটি দ্বৈত প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে কাজ করে। একদিকে উৎপাদন ক্রমশ বৃহত্তর প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রীভূত হয় এবং অন্যদিকে উৎপাদনের ক্ষেত্র মুষ্টিমেয় কয়েকজন ধনকুবেরের কর্তৃত্বাধীন অংশ ক্রমাগত বেড়ে চলে। মার্ক্স জীবিত থাকাকালেই উক্ত প্রক্রিয়া শুরু হয় এবং তিনি সে সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলেন। তিনি ক্রমবর্ধমান যান্ত্রিক কেন্দ্রীকরণ, অর্থাৎ বৃহত্তর প্রতিষ্ঠানগুলিতে উৎপাদন কেন্দ্রীভূত হওয়া, এবং পুঁজির কেন্দ্রীকরণ, অর্থাৎ ক্রমশ অল্প সংখ্যক লোকের সম্পত্তিতে পরিণত হওয়া বা তাদের নিয়ন্ত্রণাধীন হওয়া, এই প্রক্রিয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেন। তিনি বুঝেছিলেন যে তার অনিবার্য পরিণতিরূপে স্বাধীন প্রতিযোগিতার স্থান দখল করবে একচেটিয়া কর্তৃত্ব, আর তার ফলে পুঁজিবাদের অন্তর্নিহিত সমস্ত সমস্যাগুলি অধিকতর তীব্র আকারে বহিঃপ্রকাশ করবে। বর্তমান শতাব্দীর গোড়ার দিকে অনেক অর্থনীতিবিদ, বিশেষত ব্রিটেনে জে.এ. হবসন লক্ষ্য করেছিলেন যে বহু শিল্পে পুঁজির একচেটিয়া কর্তৃত্ব অনেক দূর অগ্রসর হয়েছে।
1916 সালে প্রথম মহাযুদ্ধের মধ্যে লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর নামক বইতে একচেটিয়া কর্তৃত্বের বিকাশ সম্বন্ধে সংগৃহীত সমস্ত তথ্য একত্রিত করেন এবং তার রাজনৈতিক সামাজিক ও নিছক অর্থনীতিগত দিকগুলি অধ্যয়ন করেন। মার্ক্সের মৃত্যুর পর যেসব নতুন দিকরেখা দেয়া হয় সেগুলির ভিত্তিতে তিনি মার্ক্সীয় সিদ্ধান্তগুলিকে আরও বিকশিত ও সম্প্রসারিত করেন। লেনিনের মতে পুঁজিবাদ সাম্রাজ্যবাদী স্তরে পরিণত হয় 1900 সালের কাছাকাছি সময়ে। তার বিশেষ অর্থনৈতিক লক্ষণ হল 5টি। 1. উৎপাদন ও পুঁজির কেন্দ্রীকরণ এতদূর অগ্রসর হয়েছে যে তার ফলে একচেটিয়া কর্তৃত্বের উদ্ভব হয়েছে এবং তা অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই ব্যাপারটি প্রত্যেক উন্নত পুঁজিবাদী দেশেই ঘটেছে এবং বিশেষভাবে ঘটেছে জার্মানিতে ও মার্কিন যুক্তরাষ্ট্রে। উক্ত প্রক্রিয়া ক্রমবর্ধমান হারে এগিয়ে চলেছে। ব্রিটেনে তার প্রকৃষ্ট উদাহরণ হল ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ইউনিলিভার। উভয় কোম্পানিরই মূলধনের পরিমাণ 100 কোটি পাউন্ড বা তারও বেশি, 1000 কোটি পাউন্ড বা তারও বেশি। প্রত্যেক শিল্পে মোট ব্যবসায়ের একটি বিরাট অংশ কয়েকটি মাত্র বৃহৎ প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারা সাধারণত মূল্য নির্ধারণ করে, কোটা এবং অনুরূপ ব্যাপারে চুক্তির দ্বারা পরস্পরের সঙ্গে জড়িত। সুতরাং কার্যত তারা যৌথ একচেটিয়া কর্তৃত্বের অধিকারী। 2. ব্যাংকের পুঁজি এবং শিল্পের পুঁজি একসাথে মিশে গেছে এবং মুষ্টিমেয় ফিনান্স ক্যাপিটালের মালিকের জন্ম দিয়েছে। তারাই প্রকৃত প্রস্তাবে প্রত্যেক দেশ শাসন করে। এই বিষয়টি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। পুঁজিবাদের প্রথম যুগে শিল্পের মালিক পুঁজিপতি ও ব্যাংকের মালিক ছিল আলাদা। যদিও ব্যাংকের মালিকারা কারখানা মালিকদের টাকা ধার দিত এবং সুদ হিসেবে মুনাফার একটা অংশ আদায় করত, তবু শিল্প প্রতিষ্ঠানে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ ছিল না। কিন্তু শিল্পের উন্নতি এবং শেয়ার কোম্পানিগুলি ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের মালিকরা বিভিন্ন শিল্প কোম্পানির শেয়ার বা অংশ কিনতে শুরু করে। অন্যদিকে অপেক্ষাকৃত ধনশালী শিল্পপতিরা কেনে ব্যাংকের শেয়ার। এইভাবে ধনকুবের পুঁজিপতিরা ব্যাংক ও কারখানার মালিক যেভাবেই কারবার শুরু করুক না কেন একাধারে ব্যাংক ও শিল্পের মালিকে পরিণত হয়। একই গোষ্ঠীর হাতে পুঁজিপতিদের বিভিন্ন কাজ কেন্দ্রীভূত হওয়ার ফলে তাদের ক্ষমতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। ব্রিটেনে বিশেষ করে বড় বড় ভূস্বামীরাও উক্ত গোষ্ঠীর সঙ্গে মিশে যায়। কোনো একটি ব্যাংক যদি উক্তভাবে কোনো শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় তবে তাকে নানা উপায়ে সাহায্য করতে পারে। টাকা ধার দেয়া তো আছেই, উপরন্তু অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানকে ঋণদানের সময় ব্যাংক শর্ত করতে পারে যে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে কাজের অর্ডার দিতে হবে ইত্যাদি। এইভাবে ফিনান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠীর পক্ষে দ্রুত নিজেদের ঐশ্বর্যের পরিমাণ বৃদ্ধি এবং একটির পর একটি শিল্পে একচেটিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়। বলা বাহুল্য যে রাষ্ট্রের উপরও তার প্রভাব বেড়ে চলে। ব্যাংকের ডিরেক্টররা যে ক্রমেই বেশি সংখ্যায় অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের ডিরেক্টরের পদে অধিষ্ঠিত হচ্ছে তা থেকেই ব্যাংক ও শিল্পের একীকরণের প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। ব্যাংকগুলি অবশ্য অন্যান্য প্রতিষ্ঠানের মালিকে পরিণত হয় না, কিন্তু লক্ষণীয় বিষয় এই যে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে যে লোকগুলো ক্ষমতাশালী ঠিক সেই লোকগুলিই শিল্প ও ব্যবসায়ের ক্ষেত্রে ক্ষমতার অধিকারী রূপে অধিষ্ঠিত দেখা যায়। তারা সেই একই ধনকুবের গোষ্ঠী। ব্রিটিশ পুঁজিবাদের সমস্ত ক্ষেত্রেই তাদের আধিপত্য। 1870 সালে ব্যাংক অফ ইংল্যান্ড এবং অন্য কয়েকটি ব্যাংকের এরা পরে একত্রে মিলিত হয়ে বৃহত্তম 5টি ব্যাংক প্রতিষ্ঠা করে। ডিরেক্টরেরা অন্যান্য ক্ষেত্রে 157টি ডিরেক্টর পদে আসীন ছিল। 1913 সালে এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় 329 জনে, আর 1939 সালে 1150-এ। এই পরিসংখ্যানের সম্পূর্ণ তাৎপর্য বুঝতে হলে জানা দরকার যে 1939 সালের সংখ্যার মধ্যে ইউনিলিভার এবং আইসিআই এর মতো প্রতিষ্ঠানকেও ধরা হয়েছে। ওই প্রতিষ্ঠান দুটি বহু সংখ্যক ক্ষুদ্রতর প্রতিষ্ঠানকে গ্রাস করে বড় হয়। 3. পুঁজির রপ্তানি, যা পণ্য রপ্তানি করে থেকে স্বতন্ত্র, ক্রমশ অধিকতর গুরুত্ব অর্জন করে। পুঁজিবাদের গোড়ার দিকে ব্রিটেন এবং অন্যান্য দেশে সুতিবস্ত্র এবং অন্যান্য পণ্য রপ্তানি করত, আর সেই বিক্রয়লব্ধ অর্থে সেখানকার স্থানীয় পণ্য কিনত। সুতরাং কার্যত ব্রিটেন তখন ব্রিটিশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও খাদ্যের সঙ্গে নিজস্ব শিল্পজাত পণ্য বিনিময় করত।
কিন্তু বিগত শতাব্দীর শেষার্ধে, বিশেষত তার শেষের দিকে, পুঁজির রপ্তানি ফিন্যান্স ক্যাপিটালের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তার উদ্দেশ্য পণ্য বিনিময় নয়, বরং প্রতি বছর ওই পুঁজির বাবদ সুদ উসুল করা। এইরূপ পুঁজি রপ্তানি করার সময় তা কোনো বিদেশি রাষ্ট্র বা কোম্পানিকে ঋণ হিসেবেই হোক বা ব্রিটিশ অধিকৃত দেশগুলিতে রেলওয়ে, পোতাশ্রয় বা খনিতে পুঁজি বিনিয়োগ হিসেবেই হোক শর্ত আরোপ করা হতো। সেই শর্ত অনুসারে ঋণগ্রহীতাকে ওই ব্যাংকগুলির সঙ্গে সংশ্লিষ্ট ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে মালপত্র সরবরাহের অর্ডার দিতে হবে। এইভাবে ফিন্যান্স ক্যাপিটালের দুই বাহু একত্রে কাজ করে প্রচুর মুনাফা অর্জন করে এবং প্রতিদ্বন্দ্বীদের দূরে সরিয়ে রাখতে সমর্থ হয়। 4. পুঁজিপতিদের নানা একচেটিয়া আন্তর্জাতিক যৌথ সংগঠন গড়ে ওঠে এবং তারা পৃথিবীকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। ইস্পাত, তৈল এবং অন্যান্য বহু শিল্পে এই প্রক্রিয়া দেখা দেয়। মোট বৈদেশিক বাণিজ্যের কতটা অংশ কার ভাগে পড়বে সে সম্বন্ধে বিভিন্ন দেশের একচেটিয়া গোষ্ঠীগুলির মধ্যে চুক্তি হয়। অনেক ক্ষেত্রে প্রত্যেক গোষ্ঠীকে একটি বাজার নির্দিষ্ট করে দেয়া হয় এবং দাম নির্ধারিত করে চুক্তি সম্পাদিত হয়। এইরূপ চুক্তির সীমা সম্বন্ধে পরে আলোচনা করা যাবে। 5. বৃহৎ রাষ্ট্রগুলির মধ্যে পৃথিবীকে ভাগ বাটোয়ারা করে নেয়ার কাজ কার্যত সম্পন্ন হয়। আফ্রিকায় ইউরোপীয় শক্তিগুলির অধীন অঞ্চল 1876 সালে ছিল শতকরা 11 ভাগ আর 1880 সালে শতকরা 90 ভাগ। উপরোক্ত ঘটনার বিশেষ তাৎপর্য এই যে সাম্রাজ্যবাদী দেশগুলির পক্ষে অতি সহজে অল্প বিস্তর প্রতিরোধে অপারগ দেশ দখলের পর্বের পরিসমাপ্তি ঘটে। সর্বাপেক্ষা ধনশালী রাষ্ট্রের ফিন্যান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠী আর নিজেদের অধীনস্থ এলাকা বিস্তারের সহজ পথ খুঁজে পায় না। তা করতে গেলেই অপরের অংশের দিকে হাত বাড়াতে, অর্থাৎ মহাযুদ্ধের দ্বারা বিজয়ী রাষ্ট্রের অনুকূলে পৃথিবীর পুনর্বণ্টনের পথ নিতে হয়। এই প্রসঙ্গে লেনিন একটি বিষয়ের ওপর বিশেষ জোর দিয়েছিলেন। এই আজকের দিনে তার বিশেষ তাৎপর্য আছে। সাধারণত উপনিবেশ দখলের চেষ্টাকেই প্রত্যেক সাম্রাজ্যবাদী দেশের বিস্তার নীতির লক্ষ্য বলে মনে করা হতো। লেনিন বলেন যে সেটা মোটেই সাম্রাজ্য বিস্তার নীতির মূল চরিত্র নয়। তার লক্ষ্য অনেক ব্যাপক ও সাধারণ। অনুকূল পরিবেশে ইউরোপের অন্যান্য দেশ রাষ্ট্রগুলিও তার শিকার হতে পারে। নাৎসি জার্মানির ফিন্যান্স ক্যাপিটালের অভিযান তার জ্বলন্ত উদাহরণ। ইতিহাস লেনিনের বিশ্লেষণকে অভ্রান্ত বলে প্রমাণ করেছে। সেই সমগ্র বিশ্লেষণের ভিত্তিতে লেনিন সিদ্ধান্ত করেন যে পুঁজিবাদের সাম্রাজ্যবাদী স্তরে অবশ্যম্ভাবী রূপে দেখা দেয় একদিকে তীব্রতর অর্থনৈতিক সংকট এবং বিশ্বযুদ্ধ, আর অন্যদিকে দেখা দেয় শ্রমিক শ্রেণীর বিপ্লব এবং সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে ঔপনিবেশিক ও অর্ধ ঔপনিবেশিক দেশের জনগণের বিদ্রোহ। কয়েকটি ছোট ছোট গোষ্ঠীর হাতে পুঁজি কেন্দ্রীভূত হওয়ার ফলে ক্রমশ রাষ্ট্রের ওপর তাদের কর্তৃত্ব বৃদ্ধি পায় এবং বিভিন্ন দেশের রাষ্ট্রের নীতি ওই সব গোষ্ঠীর স্বার্থের সঙ্গে একান্তভাবে জড়িত হয়ে পড়ে। সেই জন্যই প্রত্যেক দেশে ফিন্যান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠীর পক্ষে বিদেশি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শুল্ক নীতি, আমদানির কোটা নির্ধারণ এবং অন্যান্য রাষ্ট্রগত ব্যবস্থা অবলম্বন করা সম্ভব হয়। শেষ পর্যন্ত তারা যুদ্ধের পথ গ্রহণ করে। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলির মধ্যে সংঘাত অনিবার্য হয় কেন? দুনিয়াকে ভাগ বাটোয়ারা করে নেয়ার ব্যাপারেই বা তারা কেন একমত হতে পারে না? ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন দেশের একচেটিয়া গোষ্ঠীগুলো দুনিয়ার বাজার ভাগাভাগি করে নেয়ার ব্যাপারে পরস্পরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বিমূর্ত দৃষ্টিতে মনে হতে পারে যে এইভাবে প্রতিযোগিতার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং এক স্থায়ী ধরনের আন্তর্জাতিক স্বার্থ সমন্বয় সাধিত হয়। কিন্তু লেনিন নানা তথ্যের সাহায্যে প্রমাণ করেন যে এরূপ ধরনের আন্তর্জাতিক চুক্তি কখনোই স্থায়ী হয় না। যেমন 1905 সালে যদি ব্রিটিশ, ফরাসি, জার্মান ও আমেরিকার গোষ্ঠীগুলির ভেতর বাজার ভাগাভাগি সম্পর্কে কোনো চুক্তি হয়, তবে তা হয়ে থাকে ঠিক সেই সময়ের বিভিন্ন গোষ্ঠীর উৎপাদন ক্ষমতার ভিত্তিতে। কিন্তু পুঁজিবাদের অগ্রগতির ধর্মই হল অসম বিকাশ। চুক্তি সম্পন্ন হওয়ার কয়েক বছরের মধ্যেই হয় জার্মান বা মার্কিন অথবা হয়তোবা কোনো গোষ্ঠীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে সেই গোষ্ঠী তার ভাগের জন্য নির্দিষ্ট অংশ নিতে সন্তুষ্ট থাকতে রাজি হয় না। তখন সে চুক্তি অবসানের দাবি তোলে এবং অন্য গোষ্ঠীগুলি যদি সে দাবি মেনে না নেয় তবে বাজার দখলের জন্য এক নতুন এবং তীব্রতর প্রতিযোগিতা শুরু হয়। প্রকৃত প্রস্তাবে সমস্ত চুক্তিরই অনুরূপ পরিণতি ঘটে। পুঁজিবাদের অসম বিকাশের নিয়ম শুধু বিশেষ শিল্পগোষ্ঠীর সম্বন্ধেই প্রযোজ্য নয়, প্রত্যেক দেশের পুঁজিরই সমগ্রভাবে সেই নিয়মের অধীন। সুতরাং অর্থনৈতিক চুক্তিগুলি কার্যত বিভিন্ন দেশের ফিন্যান্স ক্যাপিটাল গোষ্ঠীগুলির মধ্যে নিরবচ্ছিন্ন বাণিজ্য যুদ্ধে যুদ্ধবিরতি রূপে কাজ করে মাত্র।
কেবলমাত্র অর্থনৈতিক সংগ্রামের দ্বারা কোনো মীমাংসা হয় না। তাই ফিনান্স ক্যাপিটাল গোষ্ঠীগুলো নিজ নিজ দেশের রাষ্ট্রযন্ত্রের সহায়তায় প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যুদ্ধের প্রাচীর গড়ে তোলে, আমদানির কোটা নির্দিষ্ট করে দেয়, অন্যান্য দেশের সঙ্গে বিশেষ সুবিধামূলক চুক্তি করে, নিজেদের একচেটিয়া আধিপত্যের ক্ষেত্রে বিস্তারের প্রয়াস পায় এবং যুদ্ধের জন্য অস্ত্রসজ্জা করতে থাকে। যুদ্ধে জয়লাভ হলে অন্তত সাময়িকভাবে তারা প্রতিদ্বন্দ্বীদের ওপরে শ্রেষ্ঠত্ব লাভের আশা করে। প্রত্যেক দেশের ফিনান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠীগুলির হাতে সম্পদ কেন্দ্রীভূত হওয়ার ফলেই মহাযুদ্ধ শুরু হয়। আপাতদৃষ্টিতে যাকে মনে হয় নিছক অর্থনৈতিক প্রক্রিয়া, সেই উৎপাদন ও পুঁজির কেন্দ্রীকরণের প্রত্যক্ষ পরিণতিরূপেই দেখা দেয় যুদ্ধ, সমাজের পক্ষে মারাত্মক অভিশাপ। যুদ্ধের সম্বন্ধে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এবং শান্তি সর্বস্ববাদ এক জিনিস নয়। মার্ক্সবাদ দেশ দখলের জন্য সাম্রাজ্যবাদী যুদ্ধকে এবং বিভিন্ন দেশের জনগণকে মুক্তি সংগ্রামের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকে ঘৃণা করে, ওই ধরনের যুদ্ধকে অন্যায্য মনে করে। কিন্তু সাম্রাজ্যবাদের আক্রমণ থেকে নিজ দেশের স্বাধীনতা রক্ষার অথবা সাম্রাজ্যবাদী শাসনের কবল থেকে মুক্তিলাভের জন্য জনগণ যেসব যুদ্ধ করে সেগুলি মার্ক্সবাদের দৃষ্টিতে ন্যায়যুদ্ধ। সেই কথাই শোষণের অবসানের উদ্দেশ্যে জনগণের দ্বারা পরিচালিত গৃহযুদ্ধ সম্পর্কে প্রযোজ্য। শোষকদের বিরুদ্ধে জনগণের বিজয় লাভের ফলেই শুধু যুদ্ধের উৎপত্তির কারণগুলো দূর হতে পারে। যখন কোনো সাম্রাজ্যবাদী দেশের গভর্নমেন্ট অন্যায় যুদ্ধে লিপ্ত হয়, তখন সেই দেশের শ্রমিক শ্রেণীর কর্তব্য হল সমস্ত রকম সম্ভাব্য উপায়ে যুদ্ধের বিরোধিতা করা এবং যদি তার উপযুক্ত ক্ষমতা থাকে তবে সেই গভর্নমেন্টের পতন ঘটিয়ে যুদ্ধের অবসান এবং সমাজতন্ত্রের পথে যাত্রা শুরু করা। প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যবাদী শক্তিগুলির প্রতিযোগিতা দ্বন্দ্বের ফলে জনসাধারণের অবস্থার সাধারণ অবনতি ঘটে। শ্রম বাঁচানোর যন্ত্র ব্যবহার, যার অপর নাম হল টেকনিক্যাল রেশনালাইজেশন, তার ফলে কাজের বেগ প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। বাজার দখল বা রক্ষার উদ্দেশ্যে খরচ কমানোর জন্য মজুরি হ্রাস করা হয়। বৃহৎ একচেটিয়া প্রতিষ্ঠানগুলির কৃষিকাজ পণ্যের জন্য ধার্য দাম কমিয়ে দেয়। অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের অন্যান্য প্রস্তুতির জন্য অর্থ সঞ্চয়ের প্রয়োজনে সমাজ কল্যাণমূলক খাতে ব্যয় হ্রাস করা হয়। অর্থনৈতিক সংকটগুলি গভীরতর এবং অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী রূপে আত্মপ্রকাশ করে। উপরোক্ত কারণগুলির প্রতিক্রিয়া হিসেবে শ্রেণীদ্বন্দ্ব এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঔপনিবেশিক জনগণের সংগ্রাম তীব্রতর আকার ধারণ করে। পুঁজিবাদের সাম্রাজ্যবাদী স্তর কেবলমাত্র যুদ্ধেরই যুগ নয়, বিপ্লবের যুগ। পুঁজিবাদের সাম্রাজ্যবাদী স্তরের আর একটি বৈশিষ্ট্যের কথা লেনিন তার বিশ্লেষণে উল্লেখ করেছেন। সাম্রাজ্যবাদী দেশগুলির একচেটিয়া গোষ্ঠীগুলি পশ্চাৎপদ দেশের জনগণকে শোষণের দ্বারা গড়পড়তা হারের ওপরে মুনাফা অর্জনে সমর্থ হয়। কয়েকটি কারণেই তা সম্ভব হয়। প্রথমত, অনুন্নত দেশের জনগণের জীবনযাত্রার মান খুব নিচু এবং তাদের উৎপাদন পদ্ধতি আদিম ধরনের। দ্বিতীয়ত, হৃদয়হীন শাসক ও পুঁজিপতিরা ওই সব জনগণকে চূড়ান্তভাবে শোষণ করে। তৃতীয়ত, হস্তশিল্পজাত পণ্যের বদলে যন্ত্রশিল্পজাত পণ্য বিশেষ উচ্চ হারে বিনিময় করা চলে। অবশ্য এ কথা টাকার দিক দিয়ে নয়, প্রকৃত জিনিস সম্বন্ধে বলা হচ্ছে। পাঠকের হয়তো মনে আছে যে কোনো জিনিসের বিনিময় মূল্য ঠিক হয় তার উৎপাদনের জন্য প্রয়োজনীয় গড়পড়তা সামাজিক শ্রমের দ্বারা। হস্তচালিত তাতে এক গজ কাপড় তৈরি করতে যে গড়পড়তা সামাজিক শ্রম প্রয়োজন হয়, ব্রিটেনের যন্ত্রের সাহায্যে হয়তো তার 10 বা 20 ভাগের 1 ভাগ সময়ে এক গজ কাপড় উৎপন্ন হয়। কিন্তু যন্ত্রে উৎপন্ন কাপড় যখন ভারতে প্রবেশ করে তখন তার বিনিময় হয় ভারতীয় বস্ত্রের 1 গজের মূল্যে। অর্থাৎ ব্রিটেনের সেই 1 গজ কাপড়ের যা মূল্য তার চাইতে বহুগুণ বেশি মূল্যে ভারতে বিক্রয় হয়। ভারতবর্ষ থেকে কাঁচামাল অথবা উক্ত উচ্চ মূল্যের সমান দামের জিনিস ব্রিটেনে এনে বিক্রি করলে তার অনেক গুণ বেশি মুনাফা হয়। একই ধরনের মেশিনারি ব্যবহৃত হলেও শ্রম নৈপুণ্যের তারতম্যের দরুন বেশি মুনাফা হয়ে থাকে। অতিরিক্ত মুনাফা শুধু কাপড়েই নয়, সমস্ত ব্যবসায়েই হয়। এইভাবে ফিনান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠীর হাতে বিপুল ঐশ্বর্য পুঞ্জীভূত হয়। এলারমানের 4 কোটি পাউন্ড এবং ইউলের 2 কোটি পাউন্ড এর মতো বিপুল ঐশ্বর্য প্রধানত পূর্বোক্ত অতিরিক্ত মুনাফা অর্জনের দ্বারাই গড়ে উঠেছে।
ঔপনিবেশিক দেশের জনগণকে শোষণের দ্বারা যে অতিরিক্ত মুনাফা অর্জিত হয় তা শ্রমিক আন্দোলনের পক্ষে বিশেষ তাৎপর্যপূর্ণ। মার্কস বহু পূর্বেই এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দেখান যে ব্রিটিশ পুঁজিপতিরাই প্রথম দুনিয়ার বাজারে মেশিনের দ্বারা উৎপন্ন পণ্য বিক্রয়ের কাজে হাত দেয় এবং ব্রিটিশ শ্রমিক শ্রেণীর অন্ততপক্ষে দক্ষ শ্রমিকদের উপরের স্তরের অবস্থার উন্নতির দাবি দাওয়া মেটাতে সমর্থ হয়। এইভাবে ব্রিটেনে দক্ষ ইঞ্জিনিয়ার এবং সুতাকল শ্রমিকদের কিছু অংশ অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় জীবনযাত্রার উন্নতর মানের অধিকারী হয়। সেই সঙ্গে তারা পুঁজিবাদী ঔপনিবেশিক শাসনের সমর্থক হয়ে পড়ে। লেনিন দেখান যে প্রত্যেক শিল্পোন্নত দেশ যখন সাম্রাজ্যবাদের স্তরে প্রবেশ করে তখন অনুরূপ ঘটনা ঘটে। শ্রমিকদের যেসব অংশ অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থার উঠতে সমর্থ হয় তারা এবং বিশেষ করে সেই সব অংশের নেতারা সুবিধাবাদীতে পরিণত হয়, অর্থাৎ তারা দেশের গোটা শ্রমিক শ্রেণীর স্বার্থ বিসর্জন দিয়ে শুধু নিজেদের স্তরের স্বার্থে পুঁজিপতিদের সঙ্গে আপোষ করে। সাম্রাজ্যবাদী স্তরের অগ্রগতির সঙ্গে সঙ্গে উক্ত ঝোঁক অধিকতর শক্তিশালী হয়েছে এবং তার পরিণতি হিসেবে শ্রমিক ও সমাজতন্ত্রী আন্দোলনের নেতৃস্থানীয় অংশ নিজ নিজ দেশের ফিনান্স ক্যাপিটালের মালিকদের নিকট আত্মসমর্পণ করেছে। প্রথম মহাযুদ্ধের সময় এ জিনিসটি পরিষ্কারভাবে দেখা যায়, যখন প্রত্যেক দেশেই বনেদি শ্রমিক আন্দোলন যুদ্ধের সুযোগে পুঁজিপতি শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়ার বদলে যুদ্ধে নিজ নিজ দেশের সাম্রাজ্যবাদীদের সমর্থন করে। কেবলমাত্র রাশিয়ার ভলশেভিকরাই মার্ক্সবাদে অবিচল থাকে। অনেকগুলি দেশে শ্রমিক শ্রেণীর পার্টিগুলির নেতৃত্বে এইরূপ সুবিধাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করাতেই 1914-18 সালে পর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গঠন করা প্রয়োজন হয়ে পড়ে। তারা মার্ক্সীয় মতবাদ অবিচলে থাকে এবং শ্রমিক শ্রেণীর আন্দোলনকে মার্ক্সবাদের পথে টেনে আনার জন্য উদ্যোগী হয়। সাম্রাজ্যবাদের উপনিবেশগুলির মুক্তি আন্দোলন দৃঢ় এবং ব্যাপকভাবে আত্মপ্রকাশ করে। কোনো ঔপনিবেশিক দেশ বিজিত হওয়ার এবং সেখানে পুঁজিবাদী অনুপ্রবেশের ফলে সেখানকার পুরাতন উৎপাদন প্রথা ভেঙে পড়ে আর ধসে পড়ে বহু সংখ্যক লোকের জীবনযাত্রার ভিত্তি। ল্যাঙ্কাশায়ারের মিলগুলির প্রতিযোগিতা ভারতীয় তাঁতিদের মুখে গ্রাস কেড়ে নিয়েছিল, ফলে তারা আবার কৃষিকর্মে ফিরে যেতে বাধ্য হয় এবং জমির ওপর চাপ বৃদ্ধি পায়। সাম্রাজ্যবাদের যুগে সমগ্র জনসাধারণের ওপর ট্যাক্সের বোঝা বেড়ে চলে। সাম্রাজ্যবাদী শাসকের সামরিক ও বেসামরিক কাঠামোর ব্যয় এবং ঋণের সুদ যোগানোর জন্য ট্যাক্সের ওপর ট্যাক্স বসানো হয়। জমির ওপর চাপ বৃদ্ধি এবং বৃহৎ একচেটিয়া গোষ্ঠীগুলির দ্বারা ঔপনিবেশিক পণ্যের দাম কমানো এবং এই দ্বিমুখী চাপের ফলে জনসাধারণ দারিদ্র্যের এবং প্রকৃতই অনাহারের গ্রাসে পতিত হয়। আর সেই পরিস্থিতিতে কৃষক সংগ্রামের নিরবচ্ছিন্ন ধারা আত্মপ্রকাশ করে। শহরে শিল্পের উৎপাদন চলে শ্রমিক শ্রেণীর অবর্ণনীয় দুর্দশার ভিত্তিতে। শ্রমিক শ্রেণীর সংগঠন গড়ার পথে সৃষ্টি হয় নানা বাধা এবং সম্ভব হলে তাকে দমন করা হয়। মধ্যবিত্ত শ্রেণী, বিশেষত বুদ্ধিজীবী সম্প্রদায় সাম্রাজ্যবাদী শাসনের নাগপাশের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। উদীয়মান পুঁজিপতি শ্রেণী দেখে তাদের অগ্রগতির পথ রুদ্ধ। এইভাবে স্বাধীনতা লাভের জন্য এক ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। অবস্থাভেদে 19-20 হলেও প্রত্যেক উপনিবেশে একই প্রক্রিয়া দেখা দেয়। মার্ক্সবাদীরা মনে করেন যে এই সব সংগ্রাম পুঁজিবাদী শোষণেরই অবশ্যম্ভাবী ফল এবং একমাত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে ক্ষমতাচ্যুত করার দ্বারাই সে সংগ্রামের অবসান হতে পারে। সেই জন্য তারা সকলের সাধারণ শত্রু অর্থাৎ সাম্রাজ্যবাদী দেশের ফিনান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠীর বিরুদ্ধে ঔপনিবেশিক জনগণের সংগ্রামের সঙ্গে হাত মিলায়। বৃহৎ শক্তিগুলির ফিনান্স ক্যাপিটালের মালিক গোষ্ঠীর ভেতর দ্বন্দ্বেরই পরিণতি প্রথম বিশ্বযুদ্ধ এবং তখন থেকেই পুঁজিবাদের সাধারণ সংকটের সূত্রপাত হয়েছে। 1917 সালে রাশিয়ার শ্রমিক শ্রেণী লেনিন এবং স্তালিনের নেতৃত্বে বলশেভিক পার্টির পরিচালনায় পুঁজিপতি ও জমিদারদের শাসনের অবসান করে এবং ইতিহাসের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের কাজে হাত দেয়। তখন থেকে পৃথিবীতে দুই ভাগ হয়ে গেছে। একদিকে আছে সমাজতন্ত্রবাদী অংশ, তার শক্তি এবং ক্ষমতা বাড়তির পথে, আর অন্যদিকে আছে পুঁজিবাদী অংশ। সেখানে সাম্রাজ্যবাদের স্থলে পুঁজিবাদের সমস্ত বিরোধীগুলো অতি দ্রুত পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক বুনিয়াদকে ধসিয়ে দিচ্ছে। এরই সাথে শেষ হলো ব্রিটেনের কমিউনিস্ট নেতা এমিল বার্নস এর লেখা হোয়াট ইজ মার্ক্সিজম বইয়ের বাংলা অনুবাদ মার্ক্সবাদের অধ্যায় পুঁজিবাদের সাম্রাজ্যবাদী স্তর। সামনের পর্বে আমরা আরও একটি নতুন অধ্যায় শ্রেণীদ্বন্দ্ব ও রাষ্ট্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।